তো আমি ওখানে প্রথম দেখলাম যে নিজের জমিতে সে মন্দির বানাবে, সেখানে হামলা হচ্ছে, মন্দির করতে দেবে না রংপুরে। প্রগতিশীল রাজনৈতিক চিন্তাধারার মানুষ যারা সে পক্ষে দাঁড়িয়েছিল, কিন্তু আলটিমেটলি জীবনের নিরাপত্তার কারণে এটা আজকের থেকে প্রায় 15-20 বছর, 20-25 বছর আগের বছর আমি প্রথম তখন বাংলাদেশের সাম্প্রদায়িকতার এই রূপটা আমি অতটা বুঝতাম না। যে মানুষ তো আমরা মানে বাড়ি ভাই কি হয়, সবার সঙ্গে মিশিত, স্কুল কলেজের বন্ধু, বল খেলছি। আমাদের দুশ্মনের সাম্প্রদায়িক সম্প্রীতি মানে এটা আমরা বুঝি নাই কিন্তু আমাদের এই যে মানুষের সঙ্গে বেশি, তখন তো এইটা করেনি যে এর মনের মধ্যে আবার এই জিনিস আছে যে এরা মন্দির বানাবে, ওরা করতে দেবে, করতেই দেয়নি। আমি এই বিভৎস রূপগুলো ওই দেখে দেখে, আজকে এটা প্রায় 30 বছর আগের ঘটনা, আমার চোখে দেখা, এটা রংপুরের পালপাড়া শহরের ঘটনা। এরপরে গ্রামে গঞ্জে তো প্রতিমা ভাঙা, হিন্দুদের বাড়ি ঘরে হামলা, এই ঘটনাগুলো ছোটকাল থেকে দেখে এসেছি। নানা রকম বিভেদ, কিন্তু একটা লোক প্রতিমা ভাঙ্গার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলেই আমরা মনে করি পূজা মনে আসছে। হ্যাঁ, পূজা আসছে, এটা প্রতিমা ভাঙ্গার ছবি দেখলেই আমাদের মনে হয় এখন পূজা আসছে। আচ্ছা, তো এটা আমি সচক্ষে দেখলাম যে তাদের ধর্মীয় বিশ্বাস, যে আমি আমার উপাসনা করব, তোমার কোনো হাম্পার নাই এখানে, আমি আমার জমিতে আমার টাকা দিয়ে আমি মন্দির বানাবো, সেইটা করতে দেবে না। আমি সচক্ষে দেখলাম এটা। তো ছোট অবয়বে তখন শুধুমাত্র ছোট একটা মিডিয়া, ভোরের কাগজ একটা নিউজ করছিল, আমি আর কাউকে নিউজও করতে দেখলাম না। রংপুর শহরে বেশ বড় রকমের হয়ে গেল। এটা প্রায় 30 বছর আগের কথা। আর এখন যেটা হচ্ছে, মানে সর্বব্যাপী একটা চরম বর্বরতার উত্থান ঘটছে ভাই। মানে এটা একটা ভয়ঙ্কর উগ্রতা। শুধু সাম্প্রদায়িকতা যখন থাকে, সাম্প্রদায়িকতাকে আমরা রাজনীতি, মৌলবাদ বিরোধী রাজনীতি এগুলো করে এসেছি। মৌলবাদের জায়গায় শুধু নাই তো, এই মৌলবাদ এখন উগ্রবাদ, এই মৌলবাদ এখন জঙ্গিবাদ। কেউ অস্ত্র হাতে নিয়ে জঙ্গি, একেবারে বোমা মারবে, এই মারবে, এটা আমরা দেখেছি। মানুষ মারার এই অনেক উৎসব। আর হাতে বোমা নিচ্ছে না, হাতে বন্দুক নিচ্ছে না, কিন্তু তার পরিপূর্ণ সমর্থন তার প্রতি আছে। এই জনগণ অসংখ্য, এইটা বাংলাদেশ এখন। তার হাতে সে বোমা নিয়ে জঙ্গি হয়নি যে আমি সে বোমা মারছি, তা না, কিন্তু যারা বোমা মারছে তার প্রতি পরিপূর্ণ সহানুভূতি, তার দর্শনটাকে সে ধারণ করে। এই যে জঙ্গিবাদী মানসিকতা আপনার, আমি এই জিনিসগুলো খেয়াল করছিলাম অনেকদিন থেকে ভাই। আমি এই জায়গাটার আগে, যেহেতু আপনি আমাকে একা রেখেছেন আর কেউ নেই, আমি একটু এই জন্য লম্বা করছি গল্পগুলো। আমি যখন অভিজিৎ রায়কে পিএসসি তে মেরে ফেললো কুপিয়ে কুপিয়ে, তো তখন একটা এরপরে আমি তো খুব ধারাবাহিক একটা স্টোরি করছিলাম অবজারভারে, ফ্যান্টম অফ ডেথ আর্মস ব্লগার্স। এটা আমি পুরস্কৃত হয়েছিলাম, এটা আমাদের সেরা মানে রিপোর্ট হিসেবে। তো অনন্ত বিজয় দাসকে যেদিন মারা যায়, তার আগের দিন আমি তার সাক্ষাৎকার নিয়েছি, এবং পরের দিনটাকে কোপায় মারছে। একের পর যখন মারে, আমি বাসে চলাফেরা করছি, বাসের মধ্যে পাশের ইয়াতে মানে খুব উল্লাসের সাথে জনগণ এই খুনগুলো খুব ঠিক আছে বলতেছে। আমি দেখলাম যে এই যে সেন্টিমেন্ট, এরা নাস্তিক, এদেরকে মেরে ফেলে। এবং এর এটা যে সোসাইটির মধ্যে এই ধরনের ভাবনা আছে যে কুপিয়ে মেরে ফেলা, তাকে সমর্থন করা যায়, এটা তখন প্র্যাকটিক্যাল দেখে দেখে আমাদের এই জিনিসগুলো একটা স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়ে গেছে। এবং এটার একেবারে ওপেনলি এসে হেফাজতে ইসলাম ঘোষণা দিয়ে ঢাকা শহরে মহাসমাবেশ করে ব্লগারদের ফাঁসি চাই, ব্লগাররা নাস্তিক এবং তাদেরকে মেরে ফেলতে হবে, এবং তাতে বিপুল গণসম্পৃক্ততা। এই যে একটা বার্তা দিল যে এটা একটা ভয়ঙ্কর ব্যাপার, যে মানুষগুলোকে তারা কুপিয়ে হত্যা করছে, সেই কুপিয়ে হত্যা করা হত্যাকারীদের বিচার চায় না, কুপিয়ে হত্যার পক্ষে, অর্থাৎ এদেরকে সবাইকে মেরে ফেলতে হবে। এই সকল ব্লগারের ফাঁকির দাবিতে হেফাজতে ইসলাম তাদের বড় শোডাউনটা করেছে। নারী নীতির বিরুদ্ধে তাদের প্রথম উত্থান, তারপরে এগুলো সব অমলি হয়েছে। এই যে বিশাল আমরা শক্তির উত্থান দেখলাম, যে জনগণের মধ্যে এই সমর্থনটা আছে, যে তারা মনে করে যে যারা আমার মতের সঙ্গে যারা মেলে না, তাকে মেরে ফেলতে হবে, আমার বিশ্বাসের সঙ্গে যে মেলে না তাকে কুপিয়ে হত্যা করতে হবে, তার ফাঁসি দাবি করতে হবে। এই যে ভয়ঙ্কর সাইকোলজি, এই ধরনের বিশ্বাস, এইটা কিন্তু বাংলাদেশে ওই লেভেলে, আমরা দাঙ্গার খবর তো কি, ভারতের ইতিহাস তো
মানে সাম্প্রদায়িকতা নীতির মিথ্যা কথা বলা হয় যে সাম্প্রদায়িক সম্প্রীতির। না রে ভাই, বাস্তব সত্য হচ্ছে যে এটা একটা আমরা রাজনৈতিক ভাষণ দিতে দিতে মিথ্যা এতভাবে চর্চা করতে করতে প্রকৃত সত্যকে আড়াল করে ফেলি। আরে ইতিহাস বলতেছে যে ইতিহাস ভেঙে গেছে সাম্প্রদায়িকতার ভিত্তিতে, একসঙ্গে থাকতে পারেনি হিন্দু মুসলমান এক দেশে। সাম্প্রদায়িক দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে হিন্দু এবং মুসলমান আলাদা জাতি, আলাদা দেশ হইতে হবে। ইতিহাস বলতেছে দাঙ্গা। এবং এই যে বরিশালের একটা মন্দিরের আমি খুব সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আমাদের কয়েকটা পত্রিকায় এবং ইলেকট্রনিক মিডিয়াতে ফিচার করেছিল। ঠিক একটা মন্দিরের পিছনে, প্রাচীন মন্দির, একটা মসজিদ, যে পাশাপাশি অবস্থান, এইটাকে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে। ইন্টারেস্টিং হচ্ছে মন্দিরের পিছনে মসজিদটা বানানোর কোনো প্রয়োজনই ছিল না, এবং মন্দিরটাকে নিয়মিত তার ধর্মীয় কার্যক্রম বন্ধ রাখতে হয় মসজিদের নির্ঘণ্ট অনুসরণ করে, মসজিদের সময় মেনে। সে সন্ধ্যার সময় ঘন্টা বাজাতে পারবে না, মানে তাকে হিসেব করতে হবে কখন আজান দেয়, কখন নামাজের সময়, সেই হিসেব করে। এবং এই যে কথাটা বলতে হচ্ছে যে সাম্প্রদায়িক একসঙ্গে মন্দির মসজিদ থাকা তো ন্যাচারাল বিষয় হওয়ার কথা, তাই না? এটাই মানুষ, এরাও ধার্মিক ওরাও ধার্মিক, তারা ধর্ম পালন করবে, এখানে তো সংঘাত হওয়ার কোনো কারণই নেই। নিউজ হয় কেন তাহলে? এরকম একটা মন্দিরের মসজিদ পাশাপাশি দেখলে এটা একটা নিউজের ব্যাপার। মানে এই জনগণের মনস্তত্ত্বে এবং এই সাংবাদিকতার মনস্তত্ত্বেও আছে যে এটা একটা ব্যতিক্রমী ঘটনা, এটা একটা নিউজ। পাশাপাশি মন্দির এবং মসজিদ থাকলে এটা ব্যতিক্রম বাংলাদেশে, এবং রিয়ালিটি কিন্তু আরো ভিন্ন আছে, তার তিক্ততার জায়গাটা অত্যন্ত ভয়ঙ্কর। যাই হোক, কিন্তু ওইটাকে যে আমরা শো করছি যে মন্দিরের পাশে মসজিদ থাকতে পারে। আপনি ভাবতে পারেন যে আপনি অস্ট্রেলিয়ায় থাকেন, বাড়ি ভাই, আপনি অস্ট্রেলিয়ায় মসজিদ বা মন্দির বা ধরেন গির্জার কাছাকাছি মন্দির থাকলে দাঙ্গা হবে, বা হিন্দুরা কোনো দুর্গাপূজা করলে সে দুর্গাপূজার প্রতিমা ভাঙতে আসবে, এইটা খ্রিস্টানরা করে বা ইহুদিরা করে, নাস্তিকরা করে। এগুলো কেউ ভাবে কিনা কল্পনা করে কেউ, সুইডেন, ডেনমার্ক, জার্মানি, এই যে দেশগুলো। আমি যখন সাম্প্রদায়িক আমাদের যে একটা স্লোগান ছিল, যার ধর্ম তার কাছে রাষ্ট্রের কি বলার আছে, হ্যাঁ, এই দেশটি এই স্লোগানটা আমি ফিল করি। কে কোন ধর্মের কারো কাজের কাজ হচ্ছে মূল ধর্ম, সবাই কাজ নিয়ে ব্যস্ত। আমার প্রতিবেশী কোন ধর্মের মানুষ এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে যেটা বাংলাদেশে অনেকে অবাক হবেন, এখানে যেমন মসজিদে যেমন আজান হয় না, মন্দির, গির্জা, প্যাগোডা এগুলোর শব্দ বাইরে আসবে না। আইনটা এমন, তুমি যা করো ঘরের মধ্যে করো, তুমি শব্দ করতে পারবে না। আমি ঘন্টা বাজাবো বা মাইক বাজায় আপনার ধর্মীয় উপাসনার জন্য শব্দ দূষণ করবো কেন? সেটা হিন্দুই হোক আর মুসলমানই হোক, তো কমন সেন্সের ব্যাপার। আর এই জিনিসগুলো তো আমাদের চর্চার মধ্যে বুঝি না যে আমার এটা করা উচিত না। আমি সশব্দে এমন কিছু করা উচিত না যে আর একটা পাশের বাড়িতে একজন বৃদ্ধ মানুষ আছে, তার কষ্ট হচ্ছে, বা সেটা আজানের ক্ষেত্রেই বলেন আর মন্দিরের এই ঢাকের বাদ্যই বলেন, এই জিনিসগুলোর পরিমিতি বোধ, যেটা যে আমার কোন আচরণটা অন্যের জন্য ডিস্টার্বিং হতে পারে, এই যে বোধ, এই ঘাটতিটা মনে হয় আমাদের খুব অনেক আগে থেকে। এটা আমাদের চর্চার মধ্যেই আছে। যে আমি কিছুকাল আগে, অল্প দিন আগে আমি ভারতে গেলাম, আমার খুব বিরক্ত লাগলো আপনার চোখে দেখে যে ওই রামনবমী পড়ে গেছে, ওই সময় ওরা বিশাল রামের মিছিল নিয়ে বের হয়েছে। মানে এই আমরা এখানেও দেখেন, এই যে মিছিল নিয়ে বের হয়েছে তুমি রামনবমীতে, এই যে মানুষগুলো যে ডিস্টার্ব হচ্ছে, এই জিনিসগুলো বোঝে না। তোমরা রাস্তার মধ্যে নৃত্য টিত্য করে একটা জনবহুল শহরে, এই সেন্সের ঘাটতি তো আমাদের মানে পুরো মনে ভারতবর্ষে আছে, পাকিস্তানে কেমন জানি না, ও দেশ থেকে তো ভেঙে একটা ভয়ঙ্কর দেশ বলে মনে করি আমি ভারতেও দেখেছি এই জিনিসগুলো। মানে মানুষের সিভিক সেন্সের মারাত্মক ঘাটতি। আমার কাজের কারণে আরেকজনের জন্য ডিস্টার্ব না হয়, এই সেন্সটা, এটাতে আমার ধর্ম হতে পারে না, আমার ধর্ম পালন করবো হতে পারে, কিন্তু অন্যের ডিস্টার্ব না করে আমি সশব্দে এমন কিছু করবো না যেটা অন্যদের ব্যাঘাত ঘটে। এগুলো আসলে খুব সাধারণ ভদ্রতার জায়গা। প্রশ্ন হচ্ছে যে আমি এখানে দুর্গাপূজার আয়োজন করেছি আমার মতো করে। আমার ধারণা যে কোনো ওই আমি সুইডেন, ডেনমার্ক এইসব জায়গায় যা দেখেছি যে
তো ইউরোপের যে ঘোরা নিয়ে ওরা এসে নাচ গান করে টোরে চলে যাবে। ওরা কি মানে প্রশ্নই আসলে যে ওদের এটা আমার ভেঙে দিতে হবে, এই কল্পনাটা সে করবে। ওই সব দেশের সিটিজেনদের যে মানসিকতাটা দেখেছি আমরা, এই মানসিকতাটা নেই আমাদের মধ্যে। এই সমস্যাটা আছে জন্যই কিন্তু আমরা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত এই প্রচারগুলো করি। মানে সংকট আসার জন্যই, এটা ঢাকার জন্য এই মিথ্যা কথাগুলো আমাদেরকে প্রতিনিয়ত বলতে হয়। এটা খুবই বাজে অবস্থা। আমার গত এই 2 মাসের মধ্যে অন্তত 5-6টা ঘটনা আছে আমার জানা মতে, যেগুলো মানে অভাবনীয় ব্যাপার। পিরোজপুরের পৌর শ্মশান কালী মন্দিরে একটা অগ্নিসংযোগের ঘটনা আছে, এটা মে মাসের 31 তারিখ ঘটেছে। তারপর আপনার ধরেন ফরিদপুরের মধুখালীতে কালী প্রতিমা ভাঙচুরের ঘটনা আছে, এটা এই জুন মাসের মাঝামাঝি সময়ের ঘটনা একটা। তারপরে একই এলাকায় আরো একটা ঘটনা আছে, ওখানে মানে পরপর 2টা ঘটনা হয়েছে মধুখালীতে মন্দির ভাঙার ঘটনা। ময়মনসিংহে কালী প্রতিমা লক্ষ্মী প্রতিমা ভাঙচুরের ঘটনা আছে, এইটা এই অল্প কিছুদিন আগে, আপনারা আজকের থেকে 15-20 দিন আগের ঘটনা আছে, এই কয়েকদিনে আছে। তার মধ্যে আমরা প্রকাশ্য ওই ঘটনাটা, যেটা সে বিশাল মন্দিরে স্থাপন করবে, হরি কি সাহারাম ভদ্রলোকের, যাকে নিয়ে আমরা আলোচনাটা শুরু করেছি, হরিদাস। আচ্ছা, হরিদাসের যে ঘটনাটা, এইটা তো একটা রাষ্ট্রীয় নির্লজ্জতা, একটি সমাজ ইনটলারেন্ট একটা সোসাইটি, অসহিষ্ণু এবং প্রতিবেশীর প্রতি অসংবেদনশীল, নিষ্ঠুর, বর্বরতা বা অসভ্যতার যে একটি দৃষ্টান্ত সুস্পষ্ট দেখলাম যে মন্দির বানাতে চেয়েছে একজন মানুষ। এটা হওয়ার কথা যে বাংলাদেশের কোনো একজন মানুষ বা কোনো একটি ধর্মের বা গোষ্ঠীর মানুষ যদি এত বড় কীর্তি করতে চায় যে আইফেল টাওয়ারের চেয়ে বড় মন্দির বানাবে, হতেই পারে, তাই না? যে আমরা সবাই মিলে চাঁদা নিয়ে হিন্দু মুসলমান সবাই যুক্ত হয়ে এটা কীর্তি হয়ে থাকবে, আমরা সারা পৃথিবী দেখবে যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির এইরকম দৃষ্টান্ত আমরা সবাই মিলে এটা সহযোগিতা করবো। অত কথা এটা প্রকাশ্যে নির্লজ্জ ভাবে ওপেনলি বিরোধিতা করা হচ্ছে। বাংলাদেশে যাদের কিছু ধর্মীয় স্থাপনা, সিলেটে হযরত শাহজালালের মাজার দেখতে সবাই যায়, এটা একটা পর্যটন, এটা একটা ওই এলাকায় ব্যবসা বাণিজ্যের একটা মাধ্যম। সেটা যদি হরিদাস যদি একটা মন্দির বানাতো সেখানে, সেইটা দেখতে বিভিন্ন দেশ থেকে হিন্দুরা আসতো, এটা পর্যটনের তো বিষয় হতে পারতো। এটা না না, তা তো বটেই। মানে পৃথিবী তো দেখবে যে বাংলাদেশে যেখানে বলা হয় যে হিন্দুরা বা সাম্প্রদায়িক সংঘাতের শিকার প্রতিনিয়ত, সে জায়গায় যদি এখানে একটা এত বড় মন্দির হতো, এত বড় রাম মূর্তি, এইটা একটা দৃষ্টান্ত হয় না যে এখানে এবং হিন্দু মুসলমান সবাই সহযোগিতা করতেছে, যে সে তার মতো বানাচ্ছে, আমি বাধা দেবো না। এটা ফজলু ভাই এই সংসদে বললেন যে হিন্দুরা মন্দির বানাবে, মুসলমান মসজিদ বানাবে, বাধা কেন? আমি 25 বললাম যে সে তার আপনার রামের প্রতিমা একটা যদি সে 80 ফুট বলেছে, সেটা যদি আইফেল টাওয়ারের সমান বানায়, বাংলাদেশের কীর্তি হওয়ার কথা। এটা সারা পৃথিবী দেখতে আসবে যে আইফেল টাওয়ারের সমান সে রাম মূর্তি বানিয়েছে, যেখানে অন্য দেশে এই মন্দির ভাঙা মসজিদ ভাঙার সেখানে বাংলাদেশের মতো মাটিতে দাঁড়িয়ে বলতে পারতেন তো তারেক রহমান যে ওখানে হয়েছে, তোমরা হিন্দুরা কোন জায়গায় বানাবা, তারা পূর্ণ করো, আমি সরকার থেকে সহযোগিতা করব, তোমরা এমন ধরনের বানাও যারা পৃথিবী দেখবে। ব্যাপারটা হয়েছে যে বানাতেই দেব, এই যে বানাতে দেব না, এই বার্তার মধ্যে একটা ভয়ঙ্কর দিক আছে। তারা একটা জায়গা তৈরি করতে চাচ্ছে এই বাংলাদেশে, সেটা হিন্দু নিধন, জাতিগত নিধন। এটার মানে ধর্মীয় সামাজিক যে পার্সপেক্টিভটা আপনি খেয়াল করে দেখেন, মানে তারা বোঝাতে দিতে চায় না কোনো মতেই যেখানে এটা ইসলামের দেশ, পরিষ্কার কথা, এটা মুসলমানের দেশ, এখানে হিন্দু এত বড় সাহস কেমনে হয়? আর একটা ঘটনা হচ্ছে যে ক্ষয়িষ্ণু সম্প্রদায় 30% থেকে আজকে 8% নেমে আসা সম্প্রদায়, এইটাকে তারা মাইনাসে নিয়ে যেতে চায়, এটাকে তারা জিরোর কাছাকাছি উৎখাত করতে চায়। এই মনোজগতের মধ্যে অনেকগুলো এলিমেন্ট আছে ভাই। বড় সত্য কথা হচ্ছে এই বিপুল মানে এর মধ্যে অর্থনীতি আছে। হিন্দুরা চলে গেলে তাদের সম্পত্তিকে দখল করা যায়। আচ্ছা, এই যে মানুষটা বা যে পরিবারগুলো এই অর্থনীতিতে খেয়ে পড়ে মোটা তাজা, এরা কিন্তু মনোজগতেই ভয়ঙ্কর। যত ভদ্রলোকের চেহারাই দেখেন না কেন, ওর বাপে বা ওর দাদায় যে অপকর্মটা করেছে সম্পত্তি দখলের, ও তার উত্তরাধিকার বহন করে। মনে রাখতে হবে যে 30% থেকে 8% নেমে এসেছে। এই যে পার্সেন্টেজের ব্যবধান, এর পিছনে ইকোনমি আছে, অর্থনীতি আছে, সম্পত্তি দখলের ব্যাপারটা বাড়াচ্ছে। এর যদি আপোষে চলে যায় তবুও তার জমিটা আমার করায়ত্ত হয় অল্প দামে। এই যে ব্যাপারটা,
এটাকে তারা যারা নিশ্চিহ্ন করতে চায়, তারা হিন্দুদের আরো তো একটা ঘটনা ঘটেছে, মানে ইকোনমি তো শেখ হাসিনার এই 17 বছরে দারুণ ভাবে ফ্লারিশ করেছে। শুধুমাত্র ওই পদ্মা সেতু হয়েছে বা বড় বড় যে অবকাঠামো হয়েছে তা তো না, গ্রামীণ অর্থনীতিতে পরিবর্তন হয়েছে। মানুষ না খেয়ে থাকতো, মুড়ি খেয়ে দিনাতিপাত করতো, সেই মানুষের ওই অবস্থা নাই, তার একটা অন্য রূপ আমরা দেখেছি। যার ফলশ্রুতিতে আপনি দেখবেন অর্থনৈতিক ভাবে মানুষ একটু যদি সচ্ছন্ন হয়, তখন তার বিনোদনের জায়গা, তখন তার ধর্মীয় নানা রকম চিন্তা ভাবনা গুলো বাড়ে। বাংলাদেশে যেমন মসজিদ বেড়েছে, অসংখ্য মসজিদ চারদিকে, মাদ্রাসা যেমন। পাশাপাশি আরো একটা সত্য কথা হচ্ছে, আমি 40 বছর 30 বছর আগে যা দেখিনি, তার চেয়ে অনেক বেশি মন্দির বাংলাদেশে রয়েছে। এই যে হিন্দুরা এই মন্দিরগুলো তৈরি হয়ে করেছে বিভিন্ন জায়গায়, এইটার ইকোনমিটা হচ্ছে কি, তার এবিলিটিটা বেড়েছে। তারা 10 জনে মিলে একটা মন্দির বানাতে পারে। এখন এই জায়গাটাকে, মানে হিন্দুদের অস্তিত্বের যে প্রতীকগুলো, যেমন বঙ্গবন্ধু ভাস্কর্যের উপর যেমন হামলাটা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর হামলা, এটা সিম্পলি 32 নম্বরের হামলা, এটা বোঝে যেটা পাকিস্তানের পরাজয়, তার প্রতিশোধ নেওয়ার হামলা। এখানে হিন্দুদের নিধনের জন্য তাদের যে প্রতীকী উপস্থাপন, তাদেরকে নিজেদেরকে যে প্রতিষ্ঠিত দেখানো, এইটাকে হিট করা। এরা যেন ডেয়ার না করে, তারা যেন সাহস না পায় কখনো যে তারা মর্যাদার সঙ্গে, উচ্চতার সঙ্গে মাথা উঁচু করে নিজেদের প্রতিষ্ঠান এই দেশে করবে। এটা একটা ভয়ঙ্কর ফেনোমেনা তৈরি হয়েছে, একটা উপাদান তৈরি হয়েছে মনোজগতের, সমাজে এবং রাজনীতির পৃষ্ঠপোষকতায়। সরাসরি যে ভারত বিরোধী রাজনীতি, সিম্পলি সাম্প্রদায়িক রাজনীতি। তো এই যে ওই যে মানে একেবারে প্রাচীন সাম্প্রদায়িকতা, ওটা যে সাম্প্রদায়িকতায় দেশ বিভক্ত হয়েছে, যে সাম্প্রদায়িকতায় পাকিস্তান তৈরি হয়েছে, এবং সেই সাম্প্রদায়িকতায় বাংলাদেশের মধ্যে বিদ্যুৎ হয়েছিল। তো এবং ওই বোধেই ভারত বিরোধিতা একেবারেই প্রাচীন সেন্টিমেন্ট, এটা সাম্প্রদায়িক সেন্টিমেন্ট। আচ্ছা, এই সেন্টিমেন্টের জাগরণ যে রাজনীতিকে শক্তিশালী করে, সেই রাজনীতির পৃষ্ঠপোষকতা আছে। সেই রাজনীতি আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলি। হরিদাসের মন্দির যখন আমি ফলো করছিলাম, আমরা মন্দিরটা যখন বানানো বন্ধ করলো, তখন কিন্তু ওইভাবে প্রতিবাদ আমি দেখি নাই। এটা তখন আমার মনে হচ্ছিল, হরিদাসের খোঁজখবর নিয়ে মনে হচ্ছিল সে একটা নিম্নবর্ণের হিন্দু। নিম্নবর্ণের হিন্দু এত বড় মূর্তি বানাবে, এমন হয়তো কেউ কেউ ভেবেছে সেটা। কিন্তু প্রতিবাদটা আসলো তখন, যখন রামের ছবিতে অপদস্থ করা হলো মিছিল করে, তখন কিন্তু প্রতিবাদটা আমি দেখলাম সেটা। আবার হরিদাসকে গ্রেপ্তারের পরে এরকম প্রতিবাদ মনে করা হচ্ছিল, সেটা হয় নাই কিন্তু। আচ্ছা, আমরা কিছু মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির মধ্যেই সীমিত হয়েছে, এর একটা কারণ আছে। প্রথমত, হরিদাস বিখ্যাত কোনো ব্যক্তি না, হরিদাস সাধারণ একজন মানুষ। হরিদাস সম্পর্কে মিডিয়া যেভাবে প্রেজেন্ট করেছে, এই সবকিছু সাম্প্রদায়িকতাকে নার্সিং করা মিডিয়ার বড় দায়িত্ব বাংলাদেশের। একেবারেই কমিউনাল মিডিয়া, সাম্প্রদায়িক ভাবে এগুলোকে ডিসকারেজ করার জন্য যতটা প্রপাগান্ডা করা সেটা করে। কিন্তু হরিদাসের ক্ষেত্রে একটা ব্যাপার ঘটেছে, অনেকগুলো বিভ্রান্তিকর তথ্য আছে, আমিও নিজেও নিশ্চিত না কতগুলো ব্যাপারটা, মানে লোকটা তো বিখ্যাত কেউ না যে আমাদের সমাজের একজন পরিচিত মানুষ, তার ভালো মন্দ সম্পর্কে আমরা খোঁজ রাখি, তা তো জানি না ভাই। একটা গ্রাম এলাকার একজন মানুষ, বলা প্রচারণাটা ব্যাপক ভাবে আছে, সে নাকি একবার মুসলমান হয়েছে, কি তৌহিদ না কি নাম। আবার এই জায়গাগুলোকে সন্দেহের মানে কার পক্ষে কে দাঁড়াবে। আমি আমাদের অনুষ্ঠানে এনে তাকে জিজ্ঞেস করছিলাম এইসব ব্যাপারে। মুসলমানের যে ব্যাপারটা, মুসলমান তার ব্যক্ত হচ্ছে তার নামে, তার কি একটা কাজ উদ্ধারের জন্য সে বুদ্ধি দিল, তো আমি তোমার কাজটা করাই দিচ্ছি, এই নামে কাজটা হবে, তাহলে হয়ে যাবে, তোমার হিন্দু নাম দেখলে তো হবে না। হ্যাঁ, তো একটা লোক তারকে কাজ করানোর জন্য ওই নামে কাজটা করাই দিচ্ছিল, এইখান থেকে তার নামটা ওই কাগজে কাজটা হচ্ছে মুসলিম নামে কাজটা হচ্ছে, এর জন্য তাকে এটা বলা হচ্ছে। সেটা সে কোনোভাবেই ব্যাপারটা হচ্ছে যে সফলভাবে তার বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা মিডিয়া করেছে, পত্রপত্রিকা এবং এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যম, এটা এক ধরনের আস্থাহীনতার পরিবেশ তৈরি করেছে। আরেকটা হচ্ছে হিন্দু নেতৃত্বের মধ্যে ভয়ঙ্কর সংকীর্ণতা, সততার প্রচন্ড ঘাটতি আছে, এই সত্যটা আমাদেরকে স্বীকার করতে হবে। অনেক ডিজনেস্ট লোক নিজেকে প্রভাবশালী করার জন্য অত্যন্ত নেস্টি কাজ করতে মোটেও এদের বাধে না। যেমন ধরুন, অন্য কথা বাদেন, এই চিন্ময় চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের যে সাধু, তিনি তো আগে থেকে কোনো নেতা নেই, কিন্তু
ভদ্রলোক একটা ক্রাইসিস পিরিয়ডে বিশাল জনগণকে মোবিলাইজ করে একদিনের মধ্যে বলতে পারে মোবিলাইজেশন যেটা বিশাল নেতা হয়েছে। এত অবাক করার ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে সাধারণত যাদেরকে হিন্দুদের আক্রমণ করে মারে তাদের মূল টার্গেটটা থাকে মারলে ভয় দেখালে চলে যাবে, সেটা চলে গেলে তার সম্পত্তি কম দামে আমি কিনতে পারবো, এটা মূল টার্গেট। কিন্তু ওই ছেলেরা, ওই বয়সী ছেলেরা মিছিল করে বলছিল এটা আমার দেশ, এখানে আমার জন্ম, আমি এখান থেকে যাব না। এইটা কিন্তু চিন্ময় আন্দোলনের সময় বাংলাদেশে আমরা প্রথম দেখলাম কিন্তু এটা। এইটা একটা, এই যে ব্যাপারটা, তারপরে চিন্ময় যখন অ্যারেস্ট হয়ে গেল, 5-7টা মানুষকে অ্যারেস্টের পরে এই যে হাজার হাজার তরুণ নামলো, বাংলাদেশের বাস্তবতা হচ্ছে এখনো 2 কোটির কাছাকাছি সংখ্যালঘু আছে, তাই না? তো আপনার হিন্দু কমিউনিটির যদি প্রতিটি পরিবার থেকে ধরেন একজন করে মানুষও যদি শহরে মার্চ করে কোনো একটা প্রোগ্রামে, বাংলাদেশের 10 লক্ষ লোকের জমায়েত করা বিশ্বকে কাঁপিয়ে দেওয়ার মতো জনবল এখনো হিন্দুদের আছে। সারা পৃথিবী মিলে যত ইহুদি নাই, শুধু বাংলাদেশে হিন্দু আছে তার চেয়ে মনে হয় 50 গুণ, তাই না? মানে সংখ্যায় যদিও 8%, কিন্তু এই সংখ্যাটা বিপুল এই জনবসতির সংখ্যায়। তো এইটা একটা গণতান্ত্রিক প্রতিবাদের মতো তাদের তো শক্তি হয়ে ওঠার খুব ন্যায্য অবস্থান, এটা হওয়ারই কথা। যখন আপনার মানে আগে থেকে হওয়ার কথা ছিল, সে অর্থ হয়নি। ধীরে 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 এই জিনিসটা একটু হলেও যে একটা প্রতিবাদী, আমরা গণতান্ত্রিক প্রতিবাদ এটা করতে পারি, এটা এরা দেখিয়েছে। আচ্ছা, এই যে দেখান তো এটা পারারই কথা যে কোনো কোনো জায়গায় হয়তো বা লক্ষাধিক লোকের সমাবেশ হয়েছে, রংপুরে তো লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে, মাইগঞ্জ এরিয়াতে মূল শহরে করতে দেয়নি, বাইরে যেয়ে করেছে, মানুষের স্রোত বিভিন্ন অঞ্চল থেকে এসে করেছে, চিটাগাঙ্গে হয়েছে, বিভিন্ন জায়গায়। এই যে জনগণের নেতা হয়ে উঠলো চিন্ময়, হিন্দু কমিউনিটিরই একটি বড় অংশ, মানে নেতৃত্বের যারা অংশ, চিন্ময়ের এটা কিন্তু গ্রহণ করেনি। মানে তার নেতৃত্ব, মানে আমি ভাষা খারাপ করে বলতে, মানে ছোট লোকের বাচ্চা আছে অনেকগুলো যে মনে করে যে আমি পারলাম না, চিন্ময়। সুতরাং চিন্ময়কে যখন জেলে এই যে বিনা বিচারে বেআইনি ভাবে, অসততা পূর্ণ ভাবে একবারে জেলে রেখেছে, প্রতিবাদ হয়েছে। আপনি তো, ওর তো হরিদাস তো একটা ছোটখাটো এমন কিছু একটা মন্দির করতে চেয়েছিল, কিন্তু চিন্ময় তো জননেতা হয়ে উঠেছিল। চিন্ময়ের পক্ষে দাঁড়িয়ে চূড়ান্ত ত্যাগ স্বীকার করার জন্য মতো প্রস্তুত বাকি নেতৃত্ব কোথায় গেল?